হালুয়াধারির মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। ডিটেকটিভ বোধিসত্ত্ব লেখক দীপক চন্দ্র কর্তৃক সৃষ্ট একজন মৌলিক বাংলা কল্পিত গোয়েন্দা চরিত্র। পিয়াল ও চঞ্চু তার সঙ্গী হিসাবে পাশে থাকলে সে প্রখর যুক্তিবোধ ও শান্ত বিশ্লেষণের মাধ্যমে একের পর এক রোমাঞ্চকর রহস্য উদ্ঘাটন করেন। আজ গোয়েন্দা বোধিসত্ত্বর আরও একটি রহস্য রোমাঞ্চে ভরপুর টান টান উত্তেজনার গোয়েন্দা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প রক্তাক্ত চৌবাচ্চা। সব কাজ সেরে বসুন, প্রতি মুহূর্তে সাসপেন্স। গল্প একবার শুরু হলে আর থামাতে পারবেন না। ওয়ানডে সাসপেন্স গোয়েন্দা গল্পের সাম্রাজ্যে আপনাকে স্বাগত জানাই। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। ভিডিওটির নিচে কমেন্টটিকে পাশে সরালেই হাইপ অপশন পাবেন, ওটা হাইপ করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই দিনটার কথা এখনো স্পষ্ট মনে আছে। কলকাতা তখন এপ্রিলের দমচাপা গরমে হাঁসফাঁস করছে। আমি আর চঞ্চু বসেছিলাম বদিদার হেতমখালি রোডের বাড়ির স্টাডি রুমে। ঘরের কোণে স্ট্যান্ড ফ্যানের বাতাসে কাগজ উঠছে, আর বদিদা একটা পুরনো ফাইল হাতে নিয়ে চুপ করে তাকিয়ে আছেন জানলার ধারে। ওর ডান দিকে টেবিলে একটা খোলা খাম রাখা, আর ভেতর থেকে অর্ধেক বেরিয়ে থাকা একটা চিঠি। দেখলেই বোঝা যায় কেউ ব্যক্তিগতভাবে কিছু লিখে পাঠিয়েছে। এবার কোথায়? আমি জিজ্ঞেস করলাম। পুরুলিয়া। বদিদা চোখ না তুলে জবাব দিলেন। চঞ্চু লেন্স মুছতে মুছতে বলে উঠল, ও ওই যে পাহাড় ঘেরা জায়গাটা। হ্যাঁ, সিনকুনিল বেলা। আমি কৌতূহল নিয়ে বললাম, চিঠিটা পড়ে শোনাও তো। বদিদা ফাইলের ভিতর থেকে সেই কাগজটা টেনে নিয়ে পড়তে শুরু করলেন। অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, শিল্পপতি, সিনকুলা বিলা, পুরুলিয়া। বোধিসত্ত্ববাবু, আমি এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি। আমার বাংলোর পিছনে চৌবাচ্চাটা থেকে একটি তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ এটিকে আত্মহত্যা বলছে, কিন্তু আমি নিশ্চিত ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর। অনুগ্রহ করে আপনি আসবেন। আমি যথাসম্ভব নিরাপত্তা ও প্রয়োজনীয় সব ব্যবস্থা করব। আপনার আশায়, অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। আমরা রওনা হলাম দুদিন পর, হ্যাঁ গরমের সকালে। হাওড়া থেকে বাসে করে পুরুলিয়া, তারপর সেখান থেকে একটা খোলা জিপ গাড়িতে করে পাহাড়ি রাস্তা ধরে চললাম। চঞ্চু ড্রোন আর ডিএসএলআর ব্যাগে ঢুকিয়ে কাঁধে ঝুলিয়ে নিয়ে বলল, হ্যাঁ আচ্ছা, এইসব পাহাড়ি এলাকায় কি টানার মতো আলো পাওয়া যায়? আমি হেসে বললাম, এই আলোতেই রহস্য ভালো ফাঁসে রে। সিনকুনিল ভিলা নামটার মতোই দেখতে জায়গাটা। এক বিশাল পুরনো খয়েরি রঙের বাংলো, চারপাশে শাল পিয়াল গাছ, সামনে বিশাল লোহার গেট। ভেতরে ঢুকতেই একটা টানা ঠান্ডা হওয়া যেন মুখে ছুঁয়ে গেল। দরজা খুললেন এক অন্ধ মানুষ, চোখে কালো চশমা, হাতে লাঠি। হে, আপনি বোধিসত্ত্ববাবু? হ্যাঁ। বদিদা এগিয়ে গেলেন। হে, তাহলে ভিতরে চলুন, ভদ্রলোক আপনারই অপেক্ষায়। ভিলার ভিতরটা যেন টাইম মেশিন। ছাদে পাখা নেই, কাঠের মেঝেতে পা ফেললে আওয়াজ হয়। সামনে বসে থাকা মানুষটা উঠে দাঁড়ালেন, পরিচয় দিলেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, স্থানীয় এক শিল্পপতি। মুখে চিন্তার ছায়া,
চোখে এক ধরনের অপরাধ বোধ। ওরা বলছে আত্মহত্যা, কিন্তু আমি জানি ও নিজে ওভাবে মরতে পারে না। অর্ঘ্যবাবু বললেন, কে? স্নেহা রায়, আমার অ্যাসিস্ট্যান্ট, পাশাপাশি রোহিণী সেনগুপ্ত রিসার্চ টিমের সদস্য। আপনি নিশ্চয়ই ওর নাম জানেন। রোহিণীর অধীনে সিনকুলিল ভিলা নিয়ে কাজ করছিল। আমি চমকে উঠলাম। স্নেহা, যার নাম রোহিণী একবার আমাকে বলেছিলেন। ওর চোখে ইতিহাস বোঝার আগুন ছিল। বধিদা তখন চোখ বন্ধ করে একবার মাথা দোলালেন, তারপর চোখ মেলে ধীর স্বরে বললেন, আমার প্রথম প্রশ্ন, এই চৌবাচ্চায় কেউ নিজে গিয়ে মরতে যাবে কেন? আমরা যখন চৌবাচ্চার পাশে দাঁড়ালাম তখন বিকেল গড়িয়ে গেছে। আকাশে এক রাশ নীলচে ছায়া, আর বাতাসে এক অদ্ভুত কাঁপুনি, যেন জায়গাটা কিছু গোপন করে রেখেছে। চৌবাচ্চাটা পাথরের বাঁধানো, চারপাশে সবুজ শ্যাওলা জমে আছে, নিচে কিছুটা জল জমে রয়েছে, তালতে লালচে দাগ। চঞ্চু ডিএসএলআর বের করে ছবি তুলতে তুলতে বলল, এই লাইটে শ্যাডো একেবারে সঠিক পড়ছে। ভাবলি কি না ভাবলি, মহারাজেরও ছবি তোলে। আমি তখন নিচু হয়ে চৌবাচ্চার কিনারায় একটা জিনিস লক্ষ্য করলাম। এক টুকরো ভাঙা পাথর, যা সাধারণ পাথরের চেয়ে অনেক ঠান্ডা, যেন মাটি ছুঁয়ে থাকলেও সেই ঠান্ডা ভিতর থেকে আসছে। এটা কি সেই পাথর যেটা স্নেহার হাতে পাওয়া গেছিল? আমি জিজ্ঞেস করলাম। বদিতা বললেন, হ্যাঁ, দেখে মনে হচ্ছে মূর্তির অংশ। এটা কোনো সাধারণ পাথর নয়, খুব সম্ভবত পুরনো কোনো উপাসনাস্থলের টুকরো। ঠিক তখনই চঞ্চু বলল, ওই খটখটে ছাতার দিকে একবার তাকাও তো। আমরা তাকিয়ে দেখি পুরনো ছাদের এক কোনায় শ্যাওলা জমে গিয়েছে। চঞ্চু তার ড্রোন ক্যামেরা ছেড়ে দিয়ে ওপরে তুলে নিল। নিচে বসেই মোবাইল স্ক্রিনে ফুটে উঠল একটা ছবি। ছাদের এক কোনায় একটা হাতের ছাপ। সেটা ছিল আংশিক, যেন কেউ শেষ চেষ্টা করছিল উঠে আসতে অথবা টিকে থাকতে। আমি বললাম, স্নেহা কি ছাদ থেকে পড়ে চৌবাচ্চা পড়েছিল? বদিদা মুখ গম্ভীর করে বললেন, হাতের ছাপের অবস্থান বলছে ওটা পড়ে যাওয়ার ছাপ নয়, ওটা ধাক্কা খেয়ে পিছলে যাওয়ার ছাপ। এমন সময় আমাদের পিছনে আওয়াজ হলো। ঘুরে দেখি রোহিণী সেনগুপ্ত এসে দাঁড়িয়েছেন। গায়ে হালকা হাত কাটা ব্লাউজের উপর শাড়ি, চোখে গভীর ক্লান্তি। আপনি বোধিসত্ত্ববাবু? হ্যাঁ। আমার নাম রোহিণী। স্নেহা আমার স্টুডেন্ট ছিল, সহ গবেষকও। আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে ও নিজে থেকে। কথাটা গলা ভেঙে গিয়ে শেষ হলো না। তারপর আবার রোহিণী বললেন, আমরা সিনকুনিল ভিলার ইতিহাস খুঁজছিলাম। এই চৌবাচ্চাটাই ছিল মূল কেন্দ্র। পুরনো নথিতে পড়েছিলাম 1857 সময় এখানে একজন বাঙালি বিপ্লবী নারীকে ইংরেজরা হত্যা করে। চৌবাচ্চার জলেই তাকে চুবিয়ে মারা হয়। সেই ঘটনার পর থেকেই জায়গাটা অভিশপ্ত বলে পরিচিত। চঞ্চু বলল, মানে ভূতের গল্প? রোহিণী একবার তাকিয়ে বললেন, আমি ভূতের কথা বলছি না, ইতিহাসের কথাই বলছি। কিন্তু হ্যাঁ, ভয়ঙ্করভাবে সত্যি ঘটনাও যে সময়ের হাত ধরে অভিশাপ হয়ে যায়, তা তো মানতেই হবে। তখন বধিদা আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল, একটা মানুষ যদি আত্মহত্যা করে তাহলে তার হাতে এমন করে একটা পাথরের টুকরো ধরা থাকবে কেন? মৃত্যুর আগে কেউ নিজের হাতে মূর্তি ধরে রাখে না। আমি বলছি স্নেহাকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে, সেই পুরনো ইতিহাসেরই কোনো ছায়া ঢেকে রাখতে। আমি আর চঞ্চু মুখ চাওয়াচাই করলাম। আর ঠিক তখনই
চঞ্চুর ফোনে একটা নোটিফিকেশন এলো। সে ড্রোনের ভিডিও থেকে স্নেহার পড়ে যাওয়ার একটা অস্পষ্ট ফুটেজ উদ্ধার করেছে, কিন্তু ব্যাপারটা যতটা ক্লিয়ার হওয়া উচিত ততটা হচ্ছে না। কারণ ভিডিওটাকে যেন আংশিক ডিলিট করার চেষ্টা করেছিল, বলল চঞ্চু। বদিদা ধীরে বলে উঠল, তাহলে খুনি জানতো এখানে ক্যামেরা চলছিল, আর খুনি জানে আমরা এসেছি। পরদিন সকালে আমরা গেলাম ভিলার পিছনের দিকে, যেখানে এক পুরনো কাঠের দরজা ঘেঁষেছিল লাইব্রেরির রুম। দরজাটা খোলার সময় যেন একটা গন্ধ নাকে এসে লাগলো, পুরনো বইয়ের, ভিজে কাঠের, আর এক টুকরো পোড়া কাগজ ধোয়ার গন্ধ। চঞ্চু আগে ঢুকে পড়ল, ক্যামেরা বের করে ঘুরে ঘুরে ছবি তুলতে শুরু করলো। আমি ঢুকেই যে জিনিসটা প্রথম নজর করলাম সেটা হলো একটা বুক সেলফ পুরোপুরি খালি। এখানে কিছু ছিল, আমি বললাম। রোহিণী বললেন, হ্যাঁ, আমরা এই লাইব্রেরির সেই সেকশনে শিনকুনিল ভিলার ইতিহাস নিয়ে বেশ কিছু ব্রিটিশ আমলের রিপোর্ট আর ব্যক্তিগত চিত্রপত্র খুঁজে পেয়েছিলাম। স্নেহা ওই ফাইলগুলো নিয়েই কাজ করছিল। আমি চমকে বললাম, তাহলে এখন? এখন ওগুলো নেই। চঞ্চু তখন হঠাৎ একটা বার্নটেজ কাগজ হাতে পায়, যার গন্ধ একদম তাজা, এক পাশ অল্প জ্বলে কালচে হয়ে আছে। বদিদা সেটা হাতে নিয়ে ভালো করে দেখল। কাগজটা ছিল হাতে লেখা, ইংরেজিতে। কিছু শব্দ এখনো পড়া যায়। লেডি এস, ডিটেইনড ইন দ্য রিজার্ভার, অর্ডার্ড বাই অফিসার CB, হার এক্সিকিউশন। বদিদা বলল, তাহলে রোহিণী ঠিকই বলছিলেন, এই ভিলার ইতিহাসে একটা নারকীয় সত্য লুকিয়ে আছে। একজন নারী বিপ্লবীকে চৌবাচ্চায় চুবিয়ে মারা হয়েছিল। চঞ্চু হঠাৎ বলে উঠল, তোমরা কেউ টেবিলের উপরে এইটা লক্ষ্য করেছ? টেবিলের ঠিক এক কোণায় গ্লাসের একটা রিং পড়েছিল, আর তার ঠিক মাঝখানে ছাই। বদিদা বলল, কারো বসে বসে কিছু জ্বালানোর পর চা খাওয়ার ট্রেস। অর্থাৎ এটা কোনো এক মুহূর্তের আবেগ নয়, খুনি এখানে সময় নিয়ে পরিকল্পনা করেছে। আমরা তখন একে একে অন্য সেলফগুলো খুঁজতে শুরু করলাম। হঠাৎ একটা পুরনো ভাঁজ করা খাম পেল চঞ্চু, তাতে ইংরেজিতে লেখা, টু বি ওপেনড অনলি বাই দ্য নেক্সট ল্যান্ড হোল্ডার অব দ্য ভিলা। খাম খুলতে পরেই বেরোলো একটা স্কেচ, একজন মহিলার মুখাবয়ব, আর তার নিচে লেখা একটা লাইন, শি নিউ টু মাচ, সো উই ড্রাউন্ড হার হিস্টোরি বিফোর হার। রোহিণী সেটা দেখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি হালকা গলায় জিজ্ঞাসা করলাম, এই স্কেচটা কি স্নেহার? রোহিণী কাঁপা গলা বললেন, না, এটা সেই 1857 নিহত নারী বিপ্লবীর। আর জানেন অবাক বিষয় কি? কি? স্নেহার চেহারা এর সঙ্গে অনেকটা মিলে যায়। বদিদা তখন চঞ্চুর দিকে তাকিয়ে বলল, ভিডিওর যেটুকু ফুটেজ তুমি উদ্ধার করেছো সেটা এখনই বিশ্লেষণ করো। কে সেখানে ছিল, কোনো প্রতিচ্ছবি পড়ে আছে কি না দেখে বলো। চঞ্চু তখন তার ল্যাপটপ খুলে বসে পড়ল। আমি তখন জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ভিলার বাগানের এক কোনায় দাঁড়িয়ে আছে সেই অন্ধ কেয়ারটেকার বিনীত সরকার, অথচ তার মুখটা আলোয় যেন খাপে খাপে ফুটে উঠছে। আমি ফিসফিসিয়ে বললাম, চোখে না দেখেও সে সব কিছু এত নিখুঁতভাবে জানে কিভাবে? বদিদা আমার কথার জবাব দিল না, শুধু বলল, আজ রাতটা এখানে থাকতে হবে আমাদের, কারণ খুনি হয়তো জানে আমরা কি খুঁজে পেয়েছি, কিন্তু আমরা এখনো জানি না সে আর কি লুকিয়ে রেখেছে।
রাত তখন 10টা পেরিয়ে গেছে। ভিলার চারপাশে নিস্তব্ধতা। শুধু দূরে শেয়ালের ডাক, আর মাঝে মাঝে বাগানে শুকনো পাতার খসখস। লাইব্রেরির মেঝেতে আমরা 3জন চেয়ার টেনে বসেছি। চঞ্চু তার ল্যাপটপে বসে ড্রোন ফুটেজ বিশ্লেষণ করছে, মুখে অদ্ভুত রকম এক মনোযোগ। হঠাৎ সে থেমে বলল, দেখ এখানে। ঠিক কি স্নেহা পড়ে যাওয়ার আগের মুহূর্তে একটা প্রতিচ্ছবি ধরা পড়েছে পাশের জানলায়। আমি ঝুঁকে পড়লাম। পর্দায় একটা ফ্রেম ফ্রিজ করা আছে, একটা অন্ধকার অবয়ব, মুখ স্পষ্ট নয়, কিন্তু মাথায় ছিল টুপি, আর হাতে লাঠির মতো কিছু। আমি গলা চড়িয়ে বললাম, এইটা তো বিনীত সরকারের মতোই দেখাচ্ছে। চঞ্চু বলল, হ্যাঁ, কিন্তু ও তো অন্ধ, তাহলে কি ভুল করে এসেছে? বুধিদা তখন একটা শ্বাস ফেলে বলল, অন্ধ কেউ ঘাতক হতে পারে, কিন্তু ও যদি অন্ধ নাই হয়। আমি আর চঞ্চু একসঙ্গে বললাম, মানে? মানে সে আমাদের বিভ্রান্ত করছে। অন্ধ হওয়ার নাটক করে এই ভিলায় বছরের পর বছর সব কিছু গোপনে দেখেছে, জেনেছে, আর হয়তো সেই পুরনো ইতিহাসের সাক্ষ্যে একে একে সরিয়ে দিয়েছে। তখনই একটা ঘটনা ঘটল। ভিলার এক পাশ থেকে একটা ঘর ঘরে আওয়াজ শুনতে পেলাম, যেন মেঝের নিচে কিছু খুলছে। আমরা 3জন একসঙ্গে ছুটে গেলাম শব্দের উৎসে। রিডিং রুমের এক কোণে কাঠের টেবিল ছড়িয়ে দেখা গেল একটা লোহার দরজা। বুধিদা নিচু হয়ে বলল, এটা সম্ভবত একটা সার্ভিস চেম্বার, ইংরেজ আমলে বানানো, গোপনে ফাইল আর দলিল লুকানোর জন্য। দরজা ঠেলে খোলা হলো। নিচে নামা মাত্রই এক ধুলোমাখা সরু গলিপথে এসে পড়লাম। ডান দিকে একটা কাঠের তাক, যেখানে 3টে পুরনো কৌটো আর কিছু ধুলোমাখা দলিল রাখা। তার ঠিক পাশে একটা পাথরের ভাঙা মূর্তি, যার একটা হাত নেই, আর মেঝেতে রাখা পাথরের অংশ হুবহু সেই টুকরো যা স্নেহার হাতে পাওয়া গিয়েছিল। বদিদা চঞ্চুকে বলল, মূর্তির ওই অংশটা মিলিয়ে নে। চঞ্চু টর্চের আলোতে 2টো অংশ বসালো, নিখুঁত ফিট। বদিদা বলল, এটা দুর্ঘটনা নয়, স্নেহার সেই পুরনো মূর্তির গোপন ইতিহাস খুঁজে পেয়েছিল, এবং খুনি সেটা জানতে পেরে তাকে সরিয়ে দেয়। আমি প্রশ্ন করলাম, কিন্তু মূর্তিটা কেন এত গুরুত্বপূর্ণ? বুধিদা বলল, কারণ এই মূর্তির ভেতরে লুকানো ছিল সে বিপ্লবী নারীর মৃত্যুর আসল চিঠি, তার ভাষা, তার আত্মবিবৃতি, যা ব্রিটিশরা লুকিয়ে ফেলে। ঠিক তখনই চঞ্চুর মোবাইলে একটা অ্যালার্ম বেজে উঠল। ড্রোন ক্যামেরা মোশন সেন্স করেছে বাগানের ভিতর কোনো চলাচল। আমরা 3জন দৌড়ে ছুটে উঠলাম উপরে। বাইরে বেরিয়ে দেখি ভিলার বাগানের এক কোনায় কেউ একজন হাতড়ে খুঁজছে কিছু। চঞ্চু আলো ফেলায় আলো পড়ল তার মুখে। বিনীত সরকার। চোখে তখন আর কোনো চশমা নেই। সে বোঝার আগে বলতে বলল, থেমে যাও, তুমি যেটা খুঁজছো সেটা এখন আমাদের কাছে। বিনীত থমকে দাঁড়ালো। মুখে ধরা পড়ল অসহায়তা আর রাগ একসঙ্গে। আমরা বিনীত সরকারকে ভিলার ভিতরে নিয়ে এলাম। লাইব্রেরির ঘরে বসিয়ে দিলাম একটা কাঠের চেয়ারে। তার মুখে তখনও সেই অদ্ভুত নির্লিপ্ততা, কিন্তু এবার চোখে ছায়া নেই, কারণ সে নিজেই স্বীকার করে নিয়েছে, হ্যাঁ, আমি অন্ধ নই। চঞ্চু কিছু না বলে তার ক্যামেরা অন করে রাখল, আর বদিদা ধীর গলায় প্রশ্ন করল, স্নেহাকে তুমি খুন করেছ?
বিনোদ কেমন একটু হেসে পড়ল। খুন তো আমি করিনি, কিন্তু ওকে আমি থামাতে চেয়েছিলাম। হ্যাঁ, কারণ ও যা খুঁজে পেয়েছিল সেটা ফিরিয়ে গেলে 100 বছরের ইতিহাস কেঁপে যেত। আমি রাগ চেপে বললাম, তুমি একজন ইতিহাস রক্ষাকারী নাকি খুনের সহযোগী? বিনীত তখন একটা গভীর শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, আমার ঠাকুরদা ছিলেন এই ভিলার তৎকালীন কেয়ারটেকার। 1857 সেই ঘটনার সময় উনিও ছিলেন এখানে। তিনি নিজে সেই ব্রিটিশ অফিসারদের সামনে দাঁড়িয়েছিলেন আর দেখেছিলেন কিভাবে সেই বাঙালি বিপ্লবী নারীকে জোর করে টেনে এনে চৌবাচ্চায় ডুবিয়ে মারা হয়। তারপর বধিদা জিজ্ঞেস করল, ওনার মনে একটা অপরাধবোধ জন্মে, তাই নিজের হাতে সেই নারীর শেষ লেখা আর মূর্তির ভিতর লুকিয়ে রাখা দলিলগুলো গোপনে সরিয়ে রাখেন। হ্যাঁ, আমি ছোট থেকে এসব গল্প শুনেছি। বড় হয়ে আমি জানতাম এই ভিলার সব কিছু মাটির নিচে ইতিহাস চাপা দিয়ে বসে আছে। তবে তুমি সত্যি সত্যি স্নেহাকে মারোনি? না, আমি স্নেহাকে অনেকবার সাবধান করেছিলাম। ও জানতো ও যা খুঁজছে সেটা প্রকাশ করলে কিছু শক্তিশালী লোকের নাম জড়িয়ে যাবে, যারা এই ভিলাকে কনভার্ট করার চুক্তি করছে এখন। একটা বিলাসবহুল রিসোর্ট হবে এখানে। স্নেহা সেটা থামাতে চেয়েছিল। বদিদা বলল, তাহলে প্রশ্ন উঠছে স্নেহাকে থামালো কে? কারণ তুমি তাকে থামাতে চেয়েছিলে মানে তাকে মারতেই হবে এমন নয়। বিনীত একটু থেমে বলল, একজন লোক নিয়মিত এখানে আসতো, সংরক্ষণ কর্মী পরিচয়। আমি জানতাম সে সরকারের লোক নয়। তার নাম ছিল বিজয় রক্ষিত। ও আসতো পুরনো দলিল স্ক্যান করতে, কিন্তু আসলে ও ছিল একজন ডিলিট স্পেশালিস্ট। যে ডেটা বিপজ্জনক সেটা চুপচাপ মুছে দিত। আমি চমকে উঠলাম। স্নেহার ড্রোন ফুটেজ যেটা মুছে ফেলার চেষ্টা করা হচ্ছিল? চঞ্চু বলল, হ্যাঁ হ্যাঁ, সেটা ওই বিজয়ই করেছিল। বদিদা এবার উঠে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে বলল, তাহলে এবার স্পষ্ট, স্নেহা ঐতিহাসিক সত্য প্রকাশ করতে চেয়েছিল, আর বিজয় রক্ষিত সে সত্যি চাপ ধামাচাপা দিতে চেয়েছিল। কারণ তার পিছনে বড় বড় লোক ছিল, তাদের পক্ষে স্নেহা ছিল একটা বিপজ্জনক ফাঁস হওয়া ডকুমেন্টের মতো, যার অস্তিত্ব মুছে ফেলা দরকার ছিল। আমি ফিসফিসে বললাম, তার মানে স্নেহা খুন হয়েছে একটা ইতিহাসের জন্য? ঠিক তাই, এবং এবার আমরা সেই ইতিহাসটাই সামনে আনবো। পরদিন সকাল 8টা আমরা সরাসরি গেলাম অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের ঘরে। ঘরটা সাজানো মার্বেল আর কাঠে, দেয়ালে পুরনো রাজ পরিবারের ছবি আর ইংরেজ আমলের অস্ত্র। কিন্তু অর্ঘ্যবাবুর মুখে তখন একটা ঘোর লাগা আতঙ্ক, যেন তিনি জানেন কিছু একটা ধরা পড়ে গেছে। বদিদা টেবিলে একটা খাম রেখে বলল, এই চুক্তিপত্রটা আপনার দাদুর লেখা, 1941 সালের। এতে লেখা আছে সিনকুনিল ভিলার জমি হস্তান্তর করা হয়েছে, কিন্তু একটি শর্তে, যে কোনো হত্যাকাণ্ড বা ইতিহাস লুকোনোর অভিযোগ উঠলে জমির মালিকানা বাতিল হবে। আপনি এই চুক্তি জানতেন? অর্ঘ্য কিছু না বলে চুপ করে রইলেন। তখন বদিদা খাম থেকে আরও একটা কাগজ বের করল। এটা ছিল স্নেহা রায়ের একটি হাতে লেখা রিপোর্ট, যেটা সে জমা দিতে চেয়েছিল ঐতিহাসিক গবেষণা সংস্থায়। রিপোর্টে সে লিখেছিল, 1857 সালে এই ভিলার চৌবাচ্চা অঞ্চল ছিল এক গোপন কারাগার, যেখানে নারীদের দেশদ্রোহিতার অভিযোগে আটকে রেখে হত্যা করা হতো।
এই ভিলার পাথরের নিচে এখনো রক্ত মিশে আছে ইতিহাসের। আমার গলা শুকিয়ে গেল। অর্ঘ্য হঠাৎ কাঁপা গলায় বললেন, এই স্নেহার রিপোর্টে আমি আগে পড়েছিলাম। হ্যাঁ, আমি বুঝেছিলাম এই রিপোর্ট প্রকাশিত হলে সিনকুলিল ভিলা রিসোর্ট হবে না, ওটা যে হয়ে যাবে প্রতিকূলতার রাজনীতির খুঁটি। হ্যাঁ, আমি চেয়েছিলাম থামাতে, কিন্তু কোনটা আমি করিনি। হ্যাঁ, আমি শুধু চিঠি লিখে আপনাকে ডাকিয়েছিলাম, যাতে হয়তো সত্যিটা কেউ খুঁজে বার না করে। আপনি চিঠি লিখলেন যাতে আমরা সত্যিটা না খুঁজি? বদিদা শান্ত গলায় বলল, এটা একটা চাল ছিল। তিনি চেয়েছিলেন আমরা আসি, তদন্তের নামে সত্যি ঢাকি, অথচ আসল দলিলগুলো খুঁজে না পাই। সঞ্জু বলল, তবে খুনি কে? বদিদা বলল, বিজয় রক্ষিত। তবে কিন্তু একা সে এই খুন করেনি। আমরা তাকালাম বদিদার দিকে। এই খুনের নেপথ্যে একাধিক স্তর রয়েছে। অর্ঘ্যবাবু শুধু জমি বাঁচাতে চেয়েছিলেন, বিজয় শুধু নির্দেশ পালন করছিল। কিন্তু যিনি স্নেহার সঙ্গে দিনের পর দিন গবেষণা করেছিলেন, তার কাছে সেই রিপোর্ট ছিল, সেই ভিডিওর ব্যাকআপ ছিল। তিনি কিছুই করেননি। আমি ফিসফিসে বললাম, তুমি কি রোহিণীর কথা বলছো? ঠিক তখনই দরজার কাছে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে পড়ল। তুমি ঠিক বলেছ পিয়াল। রোহিণী সেনগুপ্ত এসে দাঁড়ালেন দরজার চৌকাঠে। গলাটা কাঁপছে, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি। স্নেহা আমার স্টুডেন্ট ছিল। ওর চোখে আমি যে আগুন দেখেছিলাম সেটা আমি হারাতে চাইনি। কিন্তু যখন বুঝলাম ওর খোঁজা ইতিহাস যদি প্রকাশ পায়, তাহলে আমার কেরিয়ার, ফান্ডিং সব ভেস্তে যাবে। আমি পিছিয়ে যাই। তুমি কিছু লুকিয়ে গেছো? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, স্নেহা যেদিন পড়ে গেল আমি তখন জানতাম কি ঘটেছে। আমি ভিডিও ব্যাকআপটা গোপন করেছিলাম, কিন্তু আমি খুন করিনি। আমি শুধু চুপ করেছিলাম। বধিদা এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তবে এই ঘটনার আসল খুনি বিজয়, সহকারী ছিল বিনীত, এবং প্রত্যক্ষদর্শী ছিল রোহিণী। আমরা তিনজনকে পুলিশের হাতে তুলে দেব, এবং পুরনো দলিল সহ জমির শর্ত ভেঙেছে বলে জমি পুনরায় রাজ্য সরকারের হাতে ফিরবে। অর্ঘ্যবাবু মুখ নিচু করলেন। রোহিণী আর কিছু বললেন না, শুধু জানলার বাইরে তাকালেন, যেন সেখানে এখনো স্নেহার ছায়া ভেসে বেড়াচ্ছে। সকাল 8টা বাজে। আমরা ফিরে এসেছি ভিলার সামনের বারান্দায়। কুয়াশায় ঢাকা সেই পুরনো চৌবাচ্চা এবার যেন স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছে, কারণ সত্যির জাল এবার ছিঁড়ে বেরিয়ে এসেছে। বদিদা দাঁড়িয়ে আছে আমাদের সামনে। আমি আর চঞ্চু বসে আছি পুরনো বেঞ্চে। আর ঠিক তখনই বদিদা শুরু করলো তার বিশ্লেষণ। এই রহস্য 3টি স্তরে বিভক্ত। প্রথম স্তর, ইতিহাসের অন্ধকার। 1857 সালে ভিলার ভিতরে এক নারী বিপ্লবীকে হত্যা করা হয়। তার অপরাধ ছিল ইংরেজদের বিরুদ্ধে গোপন তথ্য জোগাড় ও বাঙালি বিদ্রোহীদের সাহায্য করা। তাকে চৌবাচ্চায় ডুবিয়ে মারা হয়, এবং সেই ঘটনাকে চাপা দিতে ভিলার ইতিহাস ঘেঁটে ফেলা হয়। দ্বিতীয় স্তর, সত্যের খোঁজ ও ভয়। স্নেহা রায় ইতিহাসের ছাত্রী। সে চাপা পড়া সত্য খুঁজে পেতে গিয়েছিল। সে মূর্তির খোলসে লুকানো কাগজ, 1857 রক্তাক্ত চিঠি আর সরকারি জমির গোপন শর্ত বের করে ফেলে। কিন্তু তার রিপোর্ট পড়ে অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় ভয় পায়।
জমির উপর নিজের মালিকানার অধিকার হারাবে বলে। সে তখন বিজয়রক্ষিত নামের এক ডেটা কিলারকে পাঠায়, যে ডিজিটাল প্রমাণ মুছে ফেলে। তৃতীয় স্তর, প্রতিহিংসা ও নীরবতা। বিজয়, রোহিণী ও বিনীত প্রত্যেকে কোনো না কোনোভাবে স্নেহার মৃত্যুতে যুক্ত। বিজয় ওকে ছাদে গিয়ে কথা বলতে থাকে, স্নেহা তর্ক করে, ওকে ধাক্কা দেওয়া হয়। রোহিণী জানতো সব কিছু, কিন্তু চুপ করেছিল, কারণ সত্য প্রকাশ পেলে তার পিএইচডি রিসার্চ ভেস্তে যেত। বিনীত সব জানতো, এমনকি ভিডিও ফুটেজের কিছু অংশ সে দেখেছিল, কিন্তু নিজেকে অন্ধ সাজিয়ে সব চাপা দেয়। আমি বললাম, কিন্তু চৌবাচ্চার রক্তদাগটা সেটা কিভাবে এলো? বধিতা বলল, স্নেহা নিচে পড়ে যায়, মাথা ফেটে যায়, জল জমে থাকায় রক্ত মিশে যায়, চৌবাচ্চা চলে, কিন্তু একদিন পরেও সেই লালচে ছাপ রয়ে গিয়েছিল। চঞ্চু বলল, আর সেই মূর্তির অংশটা? সেটা ছিল একটা সিল। স্নেহার হাতে ছিল মূর্তির সেই অংশ, যাতে লুকানো ছিল বিপ্লবী নারীর শেষ চিঠির অংশ। খুনি সেটা ফেলে দিয়ে পালাতে যায়, কিন্তু স্নেহার হাত সেটা শক্ত করে ধরে রেখেছিল, তাই থেকে যায়। আমি জিজ্ঞেস করলাম, তবে খুনের দায় কাদের উপর? বধিতা বলল, আইনের দৃষ্টিতে খুনি একাধিক, বিজয়রক্ষিত সরাসরি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া দায়, রোহিণী প্রত্যক্ষদর্শী হয়েও তথ্য লুকানোর জন্য, বিনীত সরকার তথ্য গোপন, প্রমাণ লুকানো ও ভুয়া সাক্ষ্য দেওয়ার জন্য, এবং অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রকারী হিসাবে। এরপর বধিতা সোজা উঠে দাঁড়িয়ে বলল, এই কেসের তদন্তে আমরা যা পেলাম সেটা শুধু একটা খুনের নয়, এটা একটা ইতিহাস, একটা সত্যান্বেষণের মৃত্যু, আর একটিবার হার না মানার গল্প। স্নেহা রায় ইতিহাস বাঁচাতে গিয়ে নিজে নিজেই ইতিহাস হয়ে গেল। তখনই চঞ্চু ক্যামেরা বন্ধ করে বলল, এইবার আমাদের গল্প শেষ, কিন্তু শুরু হবে সেই রিপোর্ট দিয়ে যেটা স্নেহা লিখে গিয়েছিল। আমি বললাম, আর তার পাশে থাকবে আমাদের এই তদন্তের কাহিনী, যাতে আর কেউ অভিশপ্ত চৌবাচ্চায় হারিয়ে না যায়।